আসসালামু আলাইকুম। আমরা বগুড়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ক শাখার ১ নম্বর দল থেকে এসেছি। আমাদের শিল্প সংস্কৃতি পাঠ্য বইয়ে একটি কাজ দেওয়া ছিল, যেটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা। তো সেই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। আমি ১ নম্বর দলের দলনেতা হিসেবে আছি আবদুল্লাহ সামি, রোল নাম্বার ১। আমার সাথে আছে আমার সহপাঠী বন্ধুরা। তো আমার পাশে আছে রাকিবুল হাসান রাহি, রোল নাম্বার ৪৯, শেখ জিসান মোহাম্মদ সাদাফ, রোল নাম্বার ১৭, মুসাইব রাজ, রোল নাম্বার ৯, তাহসিন তাজবি সাবিত, রোল নাম্বার ৪১, নাহিয়ান সাদিক নিশাত, রোল নাম্বার ২৫ এবং মাসুনুর রহমান, রোল নাম্বার ৩৩। আর আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। তো আমরা তার কাছ থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানবো। শুরুতেই বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার বাড়ি কাহালু উপজেলায় কাহালু বাজারে। আমার নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার। আমার পিতা আলহাজ ইব্রাহিম আলী সর্দার মৃত, মাতা মৃত লেকজান বিবি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি খুব ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ আমি করেন? বাংলাদেশ মুক্তিযুদ্ধে 11টা সেক্টর ছিল, 11টা সেক্টরের আমি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করছি। ধন্যবাদ আপনাকে। আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? আমার সেক্টর কমান্ডার ছিলেন নুরুল ইসলাম খান, আর আঞ্চলিক কমান্ডার ছিলেন গিয়াসউদ্দিন খান, আর সেনাবাহিনী প্রধান ছিলেন আতাউল গনি ওসমানী। ধন্যবাদ আপনাকে। আপনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আপনার অনুভূতি কেমন? আমি মুক্তিযুদ্ধে কথা যদি বলতে যাই একটু পিছিয়ে যেতে হবে। এটা একটু শুনবো আপনি। হ্যাঁ, সেটাই বলছি। কারণ এ দেশ যে ভিন্ন করে আবার স্বাধীন হবে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। ওই সময়ই বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি ছাত্র ন্যাপ করতেন, তাদের সংস্পর্শে আসে আমার মনে হয়েছে যে এই পাকিস্তান থাকবে না, আজ হোক কাল হোক 2 দিন পরেও এটা ভাগ হবে। এবং ভাগ যে হবে, ইতিহাসে আমি পড়ে দেখছি 1947 সালে দেশ স্বাধীন হলো। কায়েদ আজম জিন্না তখন পূর্ব পাকিস্তানে আসলেন। উনি তার এক অনুষ্ঠানে কার্জন হলে ঢাকাতে উনি তার বক্তৃতাতে বললেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন আমরা যতই বলি, বিয়েরই একটা ছেলে, ওর নাম ছিল ইকবাল, ও ছাত্র উন্নয়ন করতো। প্রথমে সে অবজেক্ট ছিল, নো বলে উঠলেন যে না, উর্দু হবে না। এবং তারপরে থেকে যারা রাজনীতিবিদ, তাদের সাথে বসে তাদের সাথে আলোচনা করে রাজনীতির গল্প শুনে, এবং আস্তে আস্তে আমার পড়ার খুব ইচ্ছা ছিল এবং আমি পড়তামও, এবং পড়ে দেখছি যে আসলেই আমাদের দেশ এইভাবে চলতে পারে না। তারপরে 1966 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, এই 6 দফা লাহোরে গোল টেবিল বৈঠকে তুমুল আলোচনা হলো যে না, এটা পাকিস্তান সরকার এবং পশ্চিম পাকিস্তানের জনগণ এটা মেনে নিতে পারে না। কিন্তু পূর্ব পাকিস্তানের লোক এটা মানতে বাধ্য করাচ্ছে পশ্চিম পাকিস্তানের লোকজনকে, এবং তার নেতৃত্বে ছিলেন তখনকার শেখ মুজিব, আর আজকের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এবং তার ডাকে মানুষ উদ্বুদ্ধ হয়ে আস্তে আস্তে 6 দফার আন্দোলন করলেন। 69 সালে শিক্ষা আন্দোলন করলেন, এবং 69 সালে 67 সালে বঙ্গবন্ধুতে আগরতলা মামলা জড়িত করা হয়। কিন্তু ওই আগরতলা মামলা যে মিথ্যা ছিল, এটা বাংলাদেশের রাজনীতিবিদেরা বুঝতে পারছিলেন, এবং সেই আলোকে 6 দফার সাথে আরও 5 দফা যোগ দিয়ে 11 দফা আন্দোলন হলো 69 সালে। ওই 69 সালের আন্দোলনে তখনকার পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন, এবং বাধ্য হওয়ার পরে যে আমরা স্বায়ত্ত শাসন চেয়েছিলাম এবং গণতন্ত্র চেয়েছিলাম, সেই 6 দফার ভিত্তিতে 1970 সালে নির্বাচন হলো। নির্বাচন হয়ে
বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংখ্যাগরিষ্ঠতা আমরা পেলাম, সেটা পাকিস্তানি সাম্রাজ্যবাদী শক্তিরা এটা বুঝছে যে বাঙালির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। তখন আইয়ুব খান ক্ষমতাটা ইআইএর কাছে দিলেন, আর ইআইএর নেতৃত্বে যুদ্ধটা হলো। এবং উনি বললেন যে হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ যারা পাইছে তাদের কাছে ক্ষমতা দেওয়া হবে। কিন্তু ভুট্টো সাহেবের ষড়যন্ত্রে সেটা আর হলো না। না হওয়ার কারণে ঢাকাতে কুরবানি হোটেল ছিল, সেই হোটেলে মিটিং হলো ইআইএর সঙ্গে ভুট্টো সাহেবের সাথে। তারা একটা ষড়যন্ত্র যে পাতলেন, এটা বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন, যার জন্য 7ই মার্চে উনি স্বাধীনতার ডাক দিলেন। এবং শেষ কথাটাই ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। এই বক্তৃতা দেওয়ার পরে বাংলাদেশের অলিতে গলিতে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ হলেন যে আর আমরা পাকিস্তানের অধীনে থাকতে চাই না। এইভাবে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। তখন আমি ম্যাট্রিক পাস করে গভর্নমেন্ট কলেজে ভর্তি, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেব। এবং এর মাঝে এই যে বছরগুলো গড়ে গেল, আমি আরও শক্তিশালী হলাম মানসিকভাবে এবং রাজনীতিভাবে উদ্বুদ্ধ হলাম। এবং আমার বাড়িতে এইগুলো নিয়ে আমার ভাই, আমার মা বিশেষ করে, যদিও লেখাপড়া জানতেন না, তখন উনি বুঝতেন এবং আমাকে বলতেন যে বাবা, যেখানে যাস সাবধানে থাকিস, তোকে কিন্তু বাড়িতে ধরে রাখা যাবে না। এবং আমাকে কেউ ধরে রাখতেও পারেনি। শেষে আমরা বন্ধুবান্ধব মিলে সংঘবদ্ধ হয়ে ইন্ডিয়াতে গেলাম, ট্রেনিং নিলাম, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলাম। এতটুকু অনুভূতি ছিল স্বাধীনতা যুদ্ধের আগে। এইটুকু আমার বলে আমার মনে হয় তোমরা অনুভূতিটা আমার বুঝতে পারছো। এবং আমি তোমাদের কাছে বলে আমার যে কি ভালো লাগছে, এটা আমি তোমাদের বুঝাতে পারবো না। তোমাদের ধন্যবাদ, এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যুদ্ধে যাওয়ার জন্য আপনাকে কে সবচেয়ে বেশি? যুদ্ধ যাওয়ার জন্যে আমার একজন শিক্ষক, উনি দুর্দান্ত প্রতাপে, আমরা যারা তার অধীনে ছাত্র ছিলাম, এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ডাকের পর থেকে আমরা প্রতিদিন সন্ধ্যার সময় 10 জন 15 জন 20 জন মিলে আমরা গ্রুপ করে এই যুদ্ধে হবে এবং হবে এই লক্ষ্যে ঢাকাতে ছাত্রনার নাম কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ডেমি ট্রেনিং শুরু হলো। অর্থাৎ আন্দোলন তার যখন শেষ হবে, যুদ্ধটা তখন শুরু হবে। এইভাবে আমরা ছাত্রনার এবং বগুড়াতেও কর্ণসেন স্কুলে আমাদের একটা ক্যাম্প ছিল। এই যে ক্যাম্প, ঢাকাতে আমাদের যে ট্রেনিং, তারপরে কাহালুতে আমার নিজের এলাকার সেখানে ট্রেনিং, এবং এইগুলোর নেতৃত্বে আমার শিক্ষক জাহাঙ্গীর আলম সাহেব, ইদ্রিস সাহেব, ওনারা দিতেন। এবং বগুড়া থেকে আমার বড় ভাই, যেমন হায়দার ভাই উপজেলার চেয়ারম্যান ছিলেন, উনি যেতেন। স্বপন গুহ অ্যাডভোকেট, উনি যেতেন। ফিজু ভাই এখনও কমিউনিস্ট পার্টি করেন, ওনারা যেতেন। এবং আমার ওই স্যারের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার নাম রবি ভট্টাচার্য, উনি নাইট কলেজের প্রফেসর ছিলেন। পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়াতে চলে গেছেন, আর আসেননি। এইরকম কিছু মানুষ যারা জ্ঞানী গুণী আমার কাছে মনে হয়েছে, তাদের উদ্বুদ্ধ। এবং আমি বাড়িতে এসে আমার যখন গল্প করতাম ভাই বোন মা, তখন আমার মা সব সময় বলতেন যে বাবা, তুই তো বাড়ি থাকবি না, তুই মুক্তিযুদ্ধে যাবি, আমি তোর জন্য দোয়া করি, তুই যান জীবিত অবস্থায় বাড়িতে ফেরত আসিস। জীবিত অবস্থায় আমি ফেরত ঠিকই আসলাম, কিন্তু আমি মাকে হারাইছি, তাকে মাটি দিতে পারিনি। এটা আমার কষ্টের এবং স্বাধীনতার সবচেয়ে বড় কষ্ট এটা আমার। কিন্তু দেশ স্বাধীন হচ্ছে, এই কষ্টের চাই স্বাধীনতাকে আমি অনেক আপন করে নিতে পারছি। ধন্যবাদ আপনাকে। এবার আমি আমার সহপাঠী বন্ধুদের অনুরোধ জানাচ্ছি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে করার জন্য। মুক্তিযুদ্ধে ভারতের অবদান কি? এই মুক্তিযুদ্ধ যে হবে, বঙ্গবন্ধু এটা আগেই নির্ধারণ করে ভারতের
কিছু রাজনীতিবিদ তাদের সাথে গোপনে বৈঠক হয়েছিল এবং আমরা যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, পাক হানাদার বাহিনীর যখন আক্রমণ শুরু হলো, নির্যাতন শুরু হলো, অগ্নিকাণ্ড শুরু হলো, লুটতরাজ শুরু হলো, তারপরে অনৈতিক কর্মকাণ্ড শুরু হলো, তখন তাদের বঙ্গবন্ধু যেভাবে নির্দেশ দিয়েছিলেন ওইভাবেই তারা 25শে মার্চের বঙ্গবন্ধুর ঘোষণায় চলে গেলেন। 26শে মার্চ থেকে 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন শুরু হলো, 26শে মার্চ থেকে সরাসরি যুদ্ধ হয়ে গেল। এবং ওই সময় ভারতের যে অবদান এটা ভোলার মতন না, কারণ পাশাপাশি দেশগুলো থাকে, সেই দেশগুলো অনেক সময় কিন্তু অনেক সাহায্য করে না। আজকের যেরকম মায়ানমারা থেকে ওই দেশের বাসিন্দারা ঠিক আমাদের মতনই নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিছে এবং আজকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুভূতিটা তার মধ্যে ছিল বিধায় তাদের আশ্রয় দিছে। আর ওইভাবেই ভারতের তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ওনার বাবা জওহরলাল নেহরু ভারতের 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তার মেয়েও 2বার প্রধানমন্ত্রী ছিলেন এবং আন্তর্জাতিক একটা চাপ ছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা মস্কোপন্থী ছিলেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি যারা মস্কোপন্থী ছিলেন, তারা দুইটা দল দুই দেশের একত্রে মিটিং করে ইন্দিরা গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রীকে রাজি করাইছে আশ্রয় দিতে হবে এবং যুদ্ধে সাহায্য করতে হবে। এবং ওনারা আমাদের সাহায্য করতে যায় 17,000 সৈন্য তাদের মারা গেছে। তারা অস্ত্র দিয়ে সাহায্য করছেন, খাবার দিয়ে সাহায্য করছেন, আশ্রয় দিয়ে সাহায্য করছেন, চিকিৎসা দিয়ে সাহায্য করছেন, যতবার অস্ত্র দিয়ে সাহায্য করা সেটা করছেন। এবং শেষ মুহূর্ত এই যে 1 কোটি শরণার্থীকে পালন করা যে কত কঠিন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা বুঝতে পারছিলেন। শেষে বাধ্য হয়ে তার সেনাবাহিনী দিয়ে আমাদের সাহায্য করে আমাদের দেশকে স্বাধীন করে দিছে। তাহলে এর থেকে আমাকে বুঝতে হবে ভারত আমাদের কত আপন করে নিয়েছিলেন এবং কত সহযোগিতা আমাদের করছিলেন, যার ফলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পাইছি। এই জন্য আমি আন্তরিকভাবে তখনকার ভারতের যারা শাসক ছিলেন এবং বর্তমানে যারা, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এবং ভারতের সাথে আজকের বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটা বন্ধুত্ব গভীর থেকে গভীর হোক, এটা আমি কামনা করি। ধন্যবাদ আপনাকে আমাদের প্রশ্নগুলোর অনেক সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন প্রশ্ন করছি যে মুক্তিযুদ্ধে সর্বসাধারণের অবদান কী ছিল? পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। যে দেশগুলো নিয়ে যুদ্ধ হয়েছে সেই দেশের জনগণ যদি সাহায্য না করত তাহলে কোনো দেশই স্বাধীন হতে পারত না। আজকে জেনারেল গিয়াব নামে একজন সেনাবাহিনী, সেটা ভিয়েতনামের সেনাবাহিনীর প্রধান, উনি এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলো জেনারেল গিয়াব। সেই ট্রেনিংগুলো নিয়ে আমাদের ভারতে দেওয়া হয়েছে যে আমরা মুক্তিযোদ্ধা, এটা যাতে কেউ জানতে না পারে। মাছ যেমন পানির সাথে মিশে থাকে, না হলে মাছ বাঁচতে পারবে না, ঠিক আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, বিশেষ করে ছাত্রনার ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর ট্রেনিং নিয়ে, আমরা ওই রকম জনগণ ছিল পানি আর আমরা ছিলাম হলো মাছ, বোঝা যেত না আমরা কিভাবে আছি। তো এই জনগণের কিছু জনগণ সংখ্যায় যাদের গণা যায়, যারা স্বাধীনতার বিরোধিতা করছে, সেটা আল বদর, আল সাম, রাজাকার এবং কিছু বুদ্ধিজীবী যারা নিজেদের বুদ্ধিজীবী হিসেবে দাবি করলেও তারা এদেশের মানুষের কাছে ঘৃণিত হিসেবে চিহ্নিত হয়েছে। সেই অতি অল্প কিছু মানুষ বাদ দিয়ে বাংলাদেশের 7.5 কোটি মানুষ এই স্বাধীনতার যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়েছিল। যুদ্ধ যেরকম মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধর সাথে সারা দেশের জনগণ সম্পৃক্ত হয় আর মুক্তিযোদ্ধরা অস্ত্র নিয়ে যুদ্ধ করে। আমাদের এই 16 কোটি মানুষ সম্পৃক্ত ছিল যুদ্ধের সাথে এবং যার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং সবারই মাথাতে ছিল বঙ্গবন্ধুর সেই ডাক, এবারে স্বাধীনতা হবে, মানে এবারে যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ। এই ডাকটা
জনগণের মধ্যে এমনভাবে মানে স্ক্রু ড্রাইভার দিয়ে যেরকম নাট দাবান হয় ওইভাবে ঢুকছিল, যার জন্যে আমরা তখন বাংলাদেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আশ্রয় দিছে, খাবার দিছে, শত্রু আছে কোথায় সেগুলো নির্দেশনা দিছে, এক জায়গা থেকে আর এক জায়গা যাব সেই পথগুলো দেখে দিছে। এইভাবে তারা যে সাহায্য করছে এটা অকল্পনীয়, যার জন্য জনগণের যে অবদান এটা যে কোনো সরকারি ক্ষমতা আসুক এই অবদান কেউ ভুলতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, যারা মারা গেছে, শহীদ হয়েছে, যারা লাঞ্ছিত হয়েছে এবং যারা জীবিত আছে, সবার পক্ষ থেকে তখনকার 7.5 কোটি বাঙালিকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মুসাইব রাজ। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনি এই মুক্তিযুদ্ধের ফলাফল আপনার কোনো প্রিয় মানুষকে বা আপন কাউকে হারাইছেন? এটা অনেক কষ্টের প্রশ্ন। প্রশ্নটা হলো আমার আত্মীয় স্বজন অনেককেই আমি স্বাধীনতা যুদ্ধে হারাইছি। হয় গুলি করে মারছে, না হয় রাজাকারে নিয়ে গেছে, ওখান থেকে পালিয়ে আসতে নিয়েছে, তখন মারা পড়ছে। আর সবচেয়ে কষ্ট যেটা, স্বাধীনতার যুদ্ধের 22 দিন আগে আমার বড় ভাই 2 ভাইকে নিয়ে যেয়ে বগুড়া জেলখানায় বন্ধ করে রাখছিল এবং তাদের যে পিটাইছিল। আমার ভাই 115 বছর বয়সে মারা গেছে। ওই পিটনের পর থেকে যতদিন জীবিত ছিলেন 5 কেজি ওজনের কোনো জিনিস উঠাতে পারতেন না। আর এই যুদ্ধেই আমি আমার মাকে হারাইছি, কারণ আমি যুদ্ধে চলে গেছি, মা মারা গেছে। এটা কষ্টের হলেও আমি মেনে নিচ্ছি, কারণ মানুষ যেটা আশা করে সেই আশা অনেক সময় পূরণ হয়, অনেক সময় পূরণ হয় না। আমাদের সেই আশা পূরণ হচ্ছে, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। ধন্যবাদ আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমার সহপাঠী এখন সাবির কথা বলবে। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার উল্লেখযোগ্য কোনো ঘটনাটি যদি আমাদের বলতেন। মুক্তিযুদ্ধের ঘটনা বলতে যদি আমি বলি, সেটা হলো আমার এলাকায় কিছু খণ্ড যুদ্ধ হয়েছে। আমার এখানে ওই করিবামুজা নামে একটা জায়গা ছিল, ওখানে একটা স্মরণীয় যুদ্ধ হয়েছে, কিন্তু কেউ হতাহত হয়নি। গেরিলা যুদ্ধের কায়দায় আমরা একদিক থেকে আক্রমণ করতেছি, মিলিটারি ভাবতেছে ওই দিকে বোধহয় মুক্তিযোদ্ধা আছে, আবার এই দিকে যুদ্ধ থামে দিয়ে পিছের দিক থেকে তখন ভাবছে ওরা তখন মানে আতঙ্কের মধ্যে পড়ে যাওয়ার জন্যে তারা বিব্রত হয়ে যাওয়ার সুযোগেই আমরা ওখান থেকে পালাতে পারছিলাম এবং কেউ হতাহত হয়নি। এটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। তা বাদেও বগুড়া শহরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বড় ভাই আব্দুল মান্নান, বিয়েরিরা তাদের ধরে নিয়ে যে এদের নন্দীগ্রাম, ওখানে কী নাম আছে, বাবুরপুকুর নামে একটা জায়গা আছে, তোমরা যাবে, সেখানে একটা করে দেওয়া আছে ওই শহীদ মিনারের মতো। ওই প্রতি বছর সেখানে ছাত্রনাথ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সেখানে যাওয়া হয় এবং তাদের স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তোমরা বড় হলে এরকম অনেক ঘটনা জানতে পারবে। একটা বই আছে, রাজাকারেরা কোথায়, ওই বইয়ে তোমরা পাবা, অনেক কিছু পাবা। তো স্মরণীয় ঘটনা মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিটা মুহূর্তই হলো তাদের জন্য স্মরণীয় ঘটনা। ট্রেনিংয়ের সময় একদিকে গরু চড়ছে, গোবর, ওই পানি খাওয়া লাগছে, 21 দিন গোসল করি না আমরা। এইগুলো জীবনের প্রতিটা পথে পথে স্মরণীয় ঘটনা ছিল। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, এতে আপনার অনুভূতি কেমন ছিল? এই অনুভূতিটা রেসকোর্সের ময়দানে যারা ছিল তারা বেশি অনুভব করতে পারবে। আর আমরা যখন যুদ্ধ শেষে ক্যাম্প থেকে ফিরে আসছি, সেদিন হলো 15ই ডিসেম্বর, আমরা খবর পেলাম পাক হানাদার বাহিনীরা সারেন্ডার করছে। তখন আমাদের কাছে যার যত গুলি ছিল ইচ্ছা মতো গুলি ফোটাইছে। তাহলে তোমাদের বুঝতে হবে ওই দিনের অনুভূতিটা কী, এবং যে পাকিস্তান হানাদার বাহিনী চ্যালেঞ্জ করছিল
বাংলাদেশ কোনো দিন স্বাধীন হবে না। তারা যে নির্লজ্জ বেহা ইতরের মতো ওই সম্মিলিত মুক্তিযুদ্ধ বাহিনীর কাছে যে সারেন্ডার করলো, পৃথিবীর ইতিহাসে এটা হলো বিরল। কারণ পৃথিবীর মানুষ জানতো পাকিস্তানের সেনাবাহিনী সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী, অথচ সেই দিন প্রমাণ হলো তারা সবচাইতে দুর্বল সেনাবাহিনী। এবং ওই অনুভূতি আজকে আমার যখন মনে হয়, তখন মনে হয় এটা প্রকাশ করার মতন আমার ভাষা জানা নাই। তোমাদের আমি এটা গুছায়ে বলতে পারবো না আমার অনুভূতিটা কত বড় এবং কত ভালো। তোমরাও এই অনুভূতিটা বড় হলে আস্তে আস্তে তোমরা নিজেরাও অনুভব করবে যে আমরা কেন যুদ্ধে গিয়েছিলাম এবং আমাদের আত্মীয় স্বজন কেন যুদ্ধে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমার 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 আপনার কাছে প্রশ্নটি হলো, রাজাকাররা কিভাবে দেশের ক্ষতি করেছে সেটি যদি আমাদের বলতেন এবং একটি ঘটনা আমাদের। সুন্দর একটি প্রশ্ন। এই রাজাকার আল বদর আল সাম, রাজাকার শব্দের হলো স্বেচ্ছায় সেবা দেওয়া। আল সাম আল বদর, বদরের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তাদের নামটা ওইভাবে দিছে, ওইভাবে উদ্বুদ্ধ হয়ে তারা পাকিস্তান রক্ষা করবে। রাজাকার আল বদর আল সাম, সূর্যের আলো যেরকম প্রখর, এই আল সামস এর মধ্যে যারা ছিলেন তারা হলো এই গোলাম আজম, ডাক্তার মালিক, তারপরে হলো আব্বাস আলী সাহেব, তারপরে এই যে কাদেরের যে বিচার ইংল্যান্ডে হলো, এই টাইপের বুদ্ধিজীবী তারা ছিল আল সামসের নেতৃত্বে। এবং বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা নায়ক ছিল তারা। যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো বুদ্ধিজীবীকে মারা হয়েছে, শহীদুল্লাহ কায়সার, তারপরে মনির চৌধুরী, তারপরে হলো ওই জয়ী রানের বড় ভাই শহীদুল্লাহ কায়সার, এদের এইভাবে হত্যা করা হয়েছে। এই বুদ্ধিজীবীদের রাজাকারের নেতৃত্বেই হত্যা করা হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে তারা চেয়েছিল এদেশের বুদ্ধিজীবীকে যদি হত্যা করা যায় তাহলে এদেশের স্বাধীনতা